আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এরপর বাংলা থেকে শুরু করে ক্রমে ভারতের বিস্তীর্ণ অংশে ব্রিটিশ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়। ভারতীয় সমাজ ও জনজীবনে এই রাজস্ব ব্যবস্থার গভীর প্রভাব লক্ষ্য করা যায়। প্রথম পয়েন্ট হচ্ছে সুসংগঠিত জমিদারি ব্যবস্থার উদ্ভব। প্রাক ব্রিটিশ পর্বে মুঘল শাসন ব্যবস্থায় জমিদার থাকলেও তিনি কেবল রাজস্ব সংগ্রহের অধিকারী ছিলেন, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের বংশানুক্রমিক জমিদারি ব্যবস্থা গড়ে উঠলে জমিদাররা জমির মালিকানা লাভ করে স্থানীয় পরিকাঠামো উন্নয়নের প্রশাসন পরিচালনায় জমিদাররা সক্রিয় হয়ে উঠলে জমিদারি ব্যবস্থা সংগঠিত রূপ লাভ করে। মহাজনী সমাজের উদ্ভব। ব্রিটিশ আমলে প্রবর্তিত অধিকাংশ ভূমি ব্যবস্থাতেই কর বা রাজস্বের পরিমাণ ছিল অত্যাধিক। অনাবৃষ্টি, অতিবৃষ্টি কিংবা প্রাকৃতিক বিপর্যয়েও এই রাজস্বের হ্রাস করা হতো না। ফলে কৃষকরা বাধ্য হতো সরকারি রাজস্ব মেটানোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে টাকা ধার করতে। এইভাবেই গড়ে ওঠে মহাজনী ব্যবস্থা। আর্থিক সচ্ছলতার কারণে মহাজনরা সমাজের প্রভাবশালী হয়ে উঠলে পূর্বতন সামাজিক ঐতিহ্য বিঘ্নিত হয়। মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থাগুলিতে রাজস্ব সংগ্রহের জন্য প্রত্যক্ষভাবে কেউ দায়িত্ব পেলেও বাস্তবে কৃষকদের প্রদত্ত কর কোম্পানির কোষাগার পর্যন্ত জমা পড়ার মধ্যবর্তী পর্যায়ে থাকত 3 থেকে 6 জন মধ্যস্বত্বভোগী, যাদের জমির বা কৃষকের সঙ্গে কোনো নারীর টান ছিল না। ফলে এই নতুন মধ্যস্বত্বভোগীরা রায়তদের উপর অকথ্য অত্যাচার চালাতো। এমনকি এদের সামাজিক প্রতিপত্তিও যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। সামাজিক বৈষম্য বৃদ্ধি। কোম্পানির প্রবর্তিত নতুন ভূমি ব্যবস্থায় নতুন নতুন জীবিকা তৈরি হয়, যেমন নায়েব, গোমস্তা প্রভৃতি। এরা সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী হয়ে ওঠে। অপরদিকে আর্থিকভাবে দুর্বল প্রান্তিক কৃষক ও কর্মচ্যুত কারিগররা সামাজিক ক্ষেত্রে তাদের অধিকার হারাতে শুরু করে, ফলে বৈষম্য বৃদ্ধি পায়। কৃষকের অধিকার লোপ। কৃষিপ্রধান ভারতের কৃষকই হল অর্থনৈতিক কাঠামোর নিম্নতম একক। কিন্তু নতুন ব্যবস্থায় জমিতে কৃষক তার অধিকার হারায়। কৃষক হয়ে পড়ে ভাড়াটিয়া প্রজা কিংবা ভূমিহীন কৃষি মজুর। রাজস্বের হার বৃদ্ধি। চিরস্থায়ী রায়তওয়ারি, মহলওয়ারি বা তালুকদারি সকল ভূমি বন্দোবস্তেই কৃষকের উপর রাজস্বের হার ছিল অত্যাধিক। মহলওয়ারি বা রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে উৎপন্ন ফসলের প্রায় 50% রাজস্ব হিসাবে আদায় করা হতো। চিরস্থায়ী বন্দোবস্তের আবওয়াব বা উপকরণ আদায়ের ফলে কৃষক প্রজা সর্বশান্ত হতো। আর্থিক বৈষম্য বৃদ্ধি। কোম্পানি প্রবর্তিত ভূমি বন্দোবস্তের যে নতুন সামাজিক শ্রেণীগুলির উদ্ভব হয়েছিল, যেমন নায়েব, গোমস্তা, দেওয়ান, মহাজন প্রভৃতি, তারা সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকে লাভবান হতে থাকে, আর অন্যদিকে উচ্চহারে রাজস্ব দিয়ে কৃষক শ্রেণী আরও গরিব হয়ে পড়ে। অর্থাৎ সমাজের অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির আঁতুড়ঘর ছিল কোম্পানির
ভূমি বন্দোবস্তগুলি। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কোম্পানি তার ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী স্বার্থকে সামনে রেখে যে ভূমি বন্দোবস্ত এদেশে প্রবর্তন করেছিল, তাতে একদিকে কৃষি ও কৃষক যেমন বিপর্যস্ত হয়েছিল, তেমনি চিরস্থায়ীভাবে চিরাচরিত ভারতীয় সমাজের বৈশিষ্ট্যগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর আজকে আরেকটা যে বিষয় আলোচনা করব সেটি হলো বাণিজ্য। সুদূর প্রাচীনকাল থেকেই ভারতীয় বণিকরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা হওয়ার পূর্বেও পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় ছিল। ভারতের বাণিজ্য কাঠামোয় পরিবর্তন ঘটতে থাকে, বাণিজ্যের ক্রমিক অবনতিও দেখা দেয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানির একচেটিয়া বাণিজ্য। পলাশী যুদ্ধে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং ভারতের অন্যান্য অঞ্চলেও দ্রুত তাদের ক্ষমতা প্রসার ঘটাতে থাকে। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির প্রধান নিয়ন্ত্রকে পরিণত হয়। 1765 খ্রিস্টাব্দে লবণ, সুপারি, তামাকের ব্যবসায় কোম্পানি একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত করে। আবার 1813 খ্রিস্টাব্দে দেখা যায় যে দেশীয় বণিকরা এইসব পণ্যের বাণিজ্যিক অধিকার থেকে বঞ্চিত হয়, কারণ 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত বাণিজ্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বেআইনিভাবে ব্যক্তিগত বাণিজ্যে অংশ নিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও তাঁর কাউন্সিলরের সদস্যরা ব্যক্তিগত ব্যবসায় যথেষ্ট সাফল্য পেয়েছিল। কোম্পানির কর্মচারীদের বেতন কম হলেও ব্যক্তিগত বাণিজ্য থেকে তারা বিপুল পরিমাণে অর্থ আয় করতেন এবং অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। কোম্পানির কর্মচারীদের অনেকে আবার সুদের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দস্তকের অপব্যবহার। ফারুকশিয়ার যে একটা দস্তক বা ছাড়পত্র দিয়েছিলেন ইংরেজ কর্মচারীদের, সেখানে দস্তকের অপব্যবহারের ফলে একদিকে নবাব তার প্রাপ্য বিপুল পরিমাণ শুল্ক থেকে বঞ্চিত হন, অন্যদিকে দেশীয় বণিকরা নবাবকে শুল্ক দিয়ে বাণিজ্য করার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে মীর কাসিম দস্তকের অপব্যবহার রোধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। বাণিজ্যে বাংলার রাজস্বের ব্যবহার। পলাশী যুদ্ধের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে রপ্তানিযোগ্য পণ্য কেনার জন্য ইংল্যান্ড থেকে মূল্যবান ধনরত্ন, বিশেষ করে সোনা রূপো আমদানি করত। কিন্তু পলাশী যুদ্ধের পর থেকে কোম্পানি ইংল্যান্ড থেকে মূলধন আমদানি না করে বাংলা থেকে আদায় করা রাজস্বের একটি অংশ দিয়েই এদেশ থেকে মালপত্র কিনতে শুরু করে, ফলে বাংলা থেকে প্রচুর পরিমাণ অর্থ বাইরে চলে যায়। ভারত থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হওয়ার ফলে ইংল্যান্ডে সমৃদ্ধি বাড়ে। বড়লাট লর্ড এলেনবরা 1840 খ্রিস্টাব্দে বিলাতে পার্লামেন্টে স্বীকার করেন যে ভারত থেকে প্রতি বছর 20 থেকে 30 লক্ষ পাউন্ডের মূল্য সামগ্রী ইংল্যান্ডে চালান হয়ে আসে। কোম্পানির পণ্য ক্রয় পদ্ধতি। বাণিজ্যের জন্য কোম্পানি পণ্য ক্রয় পদ্ধতি ভারতীয় কারিগর ও বণিকদের জীবনকে বিষময় করে তোলে। 1700 থেকে 1753 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি চুক্তি ব্যবস্থা বা কন্ট্রাক্ট সিস্টেম এর মাধ্যমে পণ্য সামগ্রী সংগ্রহ করত। এই ব্যবস্থায় কোম্পানি দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে নির্দিষ্ট শর্তে ভিত্তিতে চুক্তিবদ্ধ হতো এবং চুক্তির সময় পণ্য মূল্যের শতকরা 50 থেকে 75% অর্থ অগ্রিম দিত। এই ব্যবসায়ীদের দাদনী ব্যবসায়ী বলা হতো।
চুক্তি ব্যবস্থার কালক্রমে নানা ত্রুটি বিচ্যুতি দেখা দেয়। 1753 খ্রিস্টাব্দে কোম্পানি এজেন্সি ব্যবস্থা চালু করে। 1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি তার নিজস্ব এজেন্টদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত। কোম্পানির কর্মচারীরাই এজেন্ট হিসাবে কাজ করত। কোম্পানির কর্মচারীরা তাঁতি, নীলচাষি ও অন্যান্য পণ্য উৎপাদকদের জোর করে দাদন দিত। দেশীয় এই উৎপাদকরা অতি সামান্য মূল্যে, এমনকি প্রচুর লোকসান করেও এই দাদন গ্রহণে বাধ্য হতো। উৎপাদক তার পণ্য বিক্রির জন্য কোম্পানিকে কাছে নিয়ে গেলে সেখানে তারা নানা ধরনের প্রবঞ্চনার শিকার হতো। পণ্য উপযুক্ত মানের নয় বলে কোম্পানির কর্মচারীরা সেই পণ্য কোম্পানির পক্ষে গ্রহণ করত না, কিন্তু এই পণ্যই আবার অতি সামান্য মূল্যে তারা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য কিনে নিত। উৎপাদক অন্যত্র বেশি দাম পেলেও সেখানে তার পণ্য বিক্রি করার অধিকার পেত না। দেশীয় উৎপাদকদের প্রতি বঞ্চনার ফলে দরিদ্র কৃষক ও কারিগরদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। কোম্পানির অভ্যন্তরীণ বাণিজ্য নানা সংকটের সম্মুখীন হয়। এই পরিস্থিতিতে কোম্পানির পরিচালক সভা বোর্ড অফ ট্রেড গঠন করে তার উপর কোম্পানির বাণিজ্য সংক্রান্ত যাবতীয় দায়িত্ব অর্পণ করে। বোর্ড অফ ট্রেড এজেন্সি ব্যবস্থা বাতিল করে 1775 খ্রিস্টাব্দে চুক্তি ব্যবস্থা চালু করে। অবশ্য পণ্য ক্রয় ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস পুনরায় এজেন্সি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থা 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। এর ফলে কোম্পানির কর্মচারী ও দালালদের অত্যাচার কিছুটা হলেও হ্রাস পেয়েছিল। এ হচ্ছে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু।